নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। আজকের এপিসোডে আমাদের মূল বিষয় হচ্ছে যে সিপিআই মাওয়িস্টদের জেনারেল সেক্রেটারি বাসব রাজু মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ভারত সরকার উল্লসিত, একটা বিরাট সাফল্য দাবি করছে। তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, বিশেষ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন যে 31 মার্চ 2026-এর মধ্যে মাওবাদ বা নকশালবাদকে নির্মূল করা হবে দেশ থেকে, তারা টুইট করে জানিয়েছেন যে সেই লক্ষ্যে তারা পৌঁছাচ্ছেন। এই প্রথম ভারতের কমিউনিস্ট পার্টির মোটামুটি চারটি বলা চলে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই, রাজা যার জেনারেল সেক্রেটারি; ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট, যার জেনারেল সেক্রেটারি এম.এ. বেবি; সিপিআইএমএল লিবারেশন, যার জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য; এবং মাওয়িস্টদের মারা গেলেন বাসব রাজু। তারপর কে তাদের জেনারেল সেক্রেটারি হবেন, হিডমা হবেন না হবেন, এই নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নকশালবাদ যদি শেষ হয়ে যায়, তাহলে যে মূল সমস্যা আদিবাসীদের যে বঞ্চনা, দলিত আদিবাসীদের, যেটাকে কেন্দ্র করে এই নকশালবাদের উত্থান ঘটেছে ভারতে, সেটা কি তাহলে শেষ হয়ে যাবে? একটু যদি পেছনে ফিরের দিকে তাকাই, তাহলে আজ থেকে 58 বছর আগে 1967 সালের এই 24শে মে নকশালবাড়িতে একজন যোদ্ধার খুন হয়েছিলেন সিপিআইএম পার্টির সদস্য কর্মীদের কাছে। চারু মজুমদার তাদের নেতৃত্বে ছিলেন। তারপরের দিনকে অর্থাৎ 25শে মে পুলিশ আসে। পুলিশের ওপর ওখানকার যারা আদিবাসী জনতা, তারা তীর-ধনুক চালায়, অন্যান্য অস্ত্র চালায়, পুলিশ গুলি চালায়। 3 জন শিশু সহ 10 জন মারা যান। নকশালবাড়িতে দার্জিলিং জেলার নকশাল আন্দোলনের উদ্ভব ঘটে। তারপর তো তার দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস নিয়ে বিস্তারিত আমাদের আজকে আলোচনা প্রেক্ষাপট নয়। আমাদের আলোচনা প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণ অন্য। সেটা হচ্ছে মূল যে লড়াই, জল জঙ্গল জমির যে লড়াই, খনির অধিকারের যে লড়াই, সেই লড়াইকে কেন্দ্র করেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বনাম আদিবাসীদের একটা লড়াই চলছে পুরো মধ্য ভারতকে কেন্দ্র করে। শুধু মধ্য ভারতই বা বলবো কেন, সম্প্রতি আমরা একই জিনিস দেখলাম মিজোরামের ক্ষেত্রে। সেখানেও 10 জন মারা গেছেন সেন্ট্রাল ফোর্সের হাতে। অর্থাৎ আদিবাসী বহুল এলাকায় যেখানে জঙ্গল আছে, খনিজ পদার্থ আছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা সংঘাত, সেই সংঘাতকে কেন্দ্র করে বঞ্চনার ইতিহাসকে কেন্দ্র করে এক্সট্রিমিজমের উদ্ভব, নকশালপন্থীদের আন্দোলন। ঠিক একই জিনিস কিন্তু দার্জিলিং জেলার নকশালবাড়িতেও ছিল। চরম দারিদ্র, দলিত মানুষ, আদিবাসী মানুষ, জঙ্গল সাঁওতালের কথা আমরা জানি। সুতরাং তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নকশালবাড়িতে দাঁড়িয়ে। সুতরাং মূল লড়াইটা কিন্তু অন্য জায়গায়। বিশ্বের একটু যদি প্রেক্ষাপটে দেখি, তাহলে আজকে যে ইউক্রেনের ওপর রাশিয়ার ক্রমাগত আক্রমণ চলেছে এবং আমেরিকা যুদ্ধ শান্তি প্রস্তাব দিয়েও বারবার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে চাইছেন, কিন্তু শর্ত একটাই, খনিজ পদার্থ আমাদেরকে তুলে দিতে হবে। পৃথিবীতে সব জায়গায় কিন্তু মূল লড়াইটা কিন্তু এই খনিজ পদার্থকে কেন্দ্র করে লড়াই। ছত্তিশগড়ের যে বিস্তীর্ণ এলাকায় আদিবাসী শূন্য করে জমি, জঙ্গল, বিশেষ করে খনিজ পদার্থ, কারণ আমরা জানি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের গড়চিরৌলি অঞ্চল এবং তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চল ভারতের সবচেয়ে খনিজ পদার্থ, আকরিক, লোহা থেকে শুরু করে কয়লা, টিন, অন্যান্য একেবারে মাইন্স অ্যান্ড মিনারেল রিচ। কিন্তু আদিবাসীদের দুবেলা ভাত জোটে না। সেই বঞ্চনাকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনের মূল জড়। নকশালবাদ হয়তো এইভাবে 25,000 সেন্ট্রাল ফোর্স নামিয়ে নকশালদের মেরে মেরে গত এই বছরে যা হিসেব দেখা যাচ্ছে, তাতে 200-রও বেশি মাওয়িস্ট মারা গেছে।
অমিত শাহ টুইট করে বলেছেন আরো শতাধিক আত্মসমর্পণ করেছেন। কারেগুট্টা পাহাড়কে কেন্দ্র করে যা হচ্ছে, এরপর অন্য জায়গায় নামবে। কিন্তু সত্যি কি এই বঞ্চনার ইতিহাস শেষ হবে? আজকে আমি আপনাদের দু তিনটে কথা বলছি, সেটা হচ্ছে দেখুন, এই এপিসোড করতে গিয়ে আমাকে কিছু কিছু টুইট পড়তে হবে, কিছু কিছু খবর পড়তে হবে, আমি সেটারই আশ্রয় নেব ভেবেছি। দীর্ঘ 36 বছরের বেশি আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি, ফলে আমার বাচনভঙ্গি সাধারণত যারা ইউটিউব করেন তাদের মতো নয়, বা টিভি চ্যানেলে করেন তাদের মতোও নয়। বরং আমি তুলনামূলকভাবে চেষ্টা করছি যে একটু বেশি তথ্য সংগ্রহ করে, একটু পড়াশুনো করে, একটু যোগাযোগ করে, নিজের সোর্সকে কাজে লাগিয়ে আপনাদের সামনে বাস্তব এবং সত্য কথাটা কতটা তুলে ধরা যায় সেটাকে চেষ্টা করছি। আজকে কালকের যে ঘটনা, 22 জন মাওবাদী শীর্ষ নেতা, তার মধ্যে তাদের জেনারেল সেক্রেটারি মারা যাওয়ার পরে অদ্ভুতভাবে আমরা দেখলাম মহারাষ্ট্রের যে অংশটাকে সবচেয়ে বেশি বলা হয় মাওয়িস্ট প্রভাবিত বা নকশাল প্রভাবিত, এবং যেখানে বারবার দুপক্ষের আক্রমণ হয়েছে, সেন্ট্রাল ফোর্স মারা গেছে, নকশাল বাহিনী মারা গেছে, গ্রামের পর গ্রাম আদিবাসীরা পালিয়েছেন, নানা অভিযোগ উঠেছে। সেইখানে অদ্ভুতভাবে আমি কোট করছি সিএসআর জার্নালকে, আজকেই নোটিশ দেওয়া হয়েছে যে 937 হেক্টর জমি নিয়ে নেওয়া হবে, সেই জমিটা লয়েড মেটালকে তুলে দেওয়া হবে খনিজ আকরিক সংগ্রহের জন্য। তার জন্য কাটা যাবে 1,27,000 গাছ। আমি একটু আপনাদের পড়ে শোনাই কি বলা হচ্ছে। দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ has granted, mind the language, the Ministry of Environment, Forest and Climate Change, এই ক্লাইমেট চেঞ্জের সময় গাছ লাগানোর কথা সরকার থেকে বলছে, আর তারাই কি বলছে, has granted clearance for Lloyd Metals and Energy Limited's iron ore beneficiation plant in Maharashtra Gadchiroli district. A beneficiation plant is a facility where the quality of raw ore is improved by removing impurities. The proposed plant and its allied facilities aim to process low-grade iron ore extracted from companies' existing mining operation in Surjagarh, a site that has forced operational challenge for years due to অপোজিশন ফ্রম মাওয়িস্ট গ্রুপস, ইত্যাদি ইত্যাদি আরো দীর্ঘ আছে, কত কি দেওয়া হবে। অর্থাৎ পরিষ্কার এই অপারেশন কাগার যা হলো, তার ফল আউট হলো বিস্তীর্ণ এলাকার গাছ কেটে মাইন্স আর মিনারেল তুলে দেওয়ার পথ প্রশস্ত করা হলো। আসলে লড়াইটা কিন্তু এই কারণেই চলছে। 2006 সালে যে বন সংরক্ষণ আইন, যে ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছিল, তাতে জল জঙ্গল জমির অধিকার দেওয়া হয়েছিল আদিবাসীদের। অর্থাৎ কোনো এলাকায় যদি গ্রহণ করতে হয় মাইন্স অ্যান্ড মিনারেলসের জন্য, যদি গাছ কাটতে হয় তাহলে গ্রামসভা ডাকতে হবে, আদিবাসীদের সম্মতি নিতে হবে। কারণ ভারত সরকার একটি কল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, তারা মনে করছে এই আদিবাসীরা হচ্ছে এই এলাকার মূল নিবাসী, জল জঙ্গল জমির অধিকার তার। কিন্তু উল্টো দিক থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এর পরেই আমি নিজে কোট করছি, হিমাংশু কুমার বলছেন, যিনি একজন গান্ধীবাদী, তার বাবা ঠাকুরদা তারা আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর সাথে তার দাদু কাজ করেছেন এবং পিওরলি গান্ধীবাদী ভাবধারায় আশ্রম তৈরি করতে গেছিলেন, যেখানে চিকিৎসা হবে, শিক্ষা হবে, পড়াশুনো হবে আদিবাসীদের ছত্তিশগড়ে। পরে বুলডেজ দিয়ে সেটা বিজেপি সরকার 2009 সালে ভেঙে দেয়। সেই হিমাংশু কুমার বলছেন যে আমরা দেখলাম যে সালভা জুডুমের নামে আদিবাসীদের মাইন্স অ্যান্ড মিনারেল রিচ গ্রাম খালি করার জন্যে 650 গ্রামকে জ্বালিয়ে দেওয়া হলো, গ্রাম খালি করে দেওয়া হলো। আদিবাসীরা প্রাণ ভয়ে পালালেন, বাচ্চারা পালালো, মায়েরা পালালো, শিশুরা পালালো। কিছু না হলেও 3 থেকে 4 হাজার আদিবাসী মারা যায় এই সালভা জুডুমের অত্যাচারে।
এসপিও করে দেওয়া হলো কতগুলো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালকে, হাতে অস্ত্র দিয়ে তাদের স্পেশাল পুলিশ ফোর্স বলা হলো, এবং তাদের পেছনে পুলিশ গেল এই আদিবাসী গ্রামগুলোকে খালি করার জন্য। এই এক জিনিস আমরা দেখছি সারা ভারত জুড়ে। আপনাদের স্ট্যান স্বামীর যে মিথ্যা মামলায়, ভীমা কোরেগাঁও মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, কিভাবে তিনি মারা গেছেন আপনারা পড়েছেন। সুধা ভরদ্বাজ এর জন্য প্রতিবাদ করেছিলেন, দীর্ঘদিন জেলে থাকতে 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 অবশেষে সম্প্রতি তার মুক্তি হয়েছে। অর্থাৎ এই ব্যাপারে যদি আপনি প্রতিবাদ করেন তাহলেই কিন্তু আপনি দেশবিরোধী হয়ে গেলেন। এই দেশবিরোধী তকমাটা, দেশবিরোধী কোট আনকোট অ্যান্টি ন্যাশনাল তকমাটা কে লাগাচ্ছে? লাগাচ্ছে ভারত সরকার, লাগাচ্ছে রাজ্য সরকার। কারণ তাদের এই জল, জঙ্গল, জমি তুলে দিতে হবে বড় বড় কোম্পানির হাতে। আদানির কোম্পানি, আম্বানির কোম্পানি, আরো কত জিন্দালদের কোম্পানি। সেই কাজ করার যে প্রসেস, আইনগত যে প্রসেস, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সালের, সেই আইন অনুযায়ী করতে গেলে কিন্তু খুব মুশকিল আছে। কারণ তাদের 2006 সালে এই আইনটা হয়েছিল ইউপিএ গভর্নমেন্ট 1 আমলে। লেফট ফ্রন্ট এবং বামপন্থীরা এটা সাথ দিয়েছিলেন, কংগ্রেস মনে করেছিল এটা করা দরকার। যদিও কংগ্রেসের মধ্যে মতভেদ আছে, চিদম্বরমের বিরুদ্ধে ছিলেন, তবু আইনটা পাশ করাতে তিনি বাধ্য হন। সেই আইন অনুযায়ী এত সহজ নয় কিন্তু। মূল সমস্যা নকশালদের মানলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ আদিবাসীরা মনে করছে যে তারা যে খনিজ পদার্থ তোলা হচ্ছে, না সেখানে কাজ পাচ্ছে, না তার দূষণের শিকার হয়ে যে মারা যাচ্ছে তার কোনো চিকিৎসা হচ্ছে। যদুগোড়ায় যদি ইউরেনিয়াম খনিজ দেখেন, সেখানে কি পরিমাণ আদিবাসীরা ইউরেনিয়াম খনিজ যে তেজস্ক্রিয় বিকিরণে অসুস্থ হচ্ছে তা নিয়ে আমরা অতীতে খবরের কাগজে, টিভি চ্যানেলে প্রচুর পড়েছি। ইদানিং পড়ি না, কারণ এই ধরনের খবর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রের যে সন্ত্রাস, গুলি করে মারা, যা কোনোভাবেই কোনো দেশের আইনে পারমিট করে না, সেটাকে শুধু বৈধতা দেওয়ার জন্য টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। টিভি চ্যানেলের কিছু কিছু সাংবাদিক বা অন্যান্য সাংবাদিক তারা সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। বরঞ্চ যারা আসল সত্যের জড় বা মূলে যেতে চাইছে তাদেরকে দেশবিরোধী বলে দেওয়া হচ্ছে। আমরা যে আলোচনা করছি, আমার এই ইউটিউব চ্যানেলকেই অলরেডি একাধিকবার নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে কন্ট্রোভার্সি অ্যারাইজ করা হচ্ছে। তো মূল যে সমস্যাটা, মূলবাসী বাঁচাও মঞ্চ, এই আদিবাসীদের জন্য যে মঞ্চটা, তাদের ওপর যে আক্রমণ হচ্ছিল, যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং মূল লক্ষ্য কিন্তু অদ্ভুতভাবে একটাই, সেটা হচ্ছে গ্রামের পর গ্রাম যে জমি, জঙ্গল, খনিজ পদার্থ, তুমি গ্রাম ছেড়ে চলে যাও, তুমি কোথায় যাবে, তুমি আদিবাসী, তোমার কোনো ঠিকানা নেই। কিন্তু মুশকিল হচ্ছে ছত্তিশগড়ের পপুলেশনের প্রায় 35% এই খনিজ পদার্থের বহুল এলাকাগুলোতে বাস করে। তাদের মূল জনসংখ্যা হচ্ছে 80 লক্ষ ছত্তিশগড়ে। ভারতের মূল আদিবাসীর সংখ্যা 10 কোটি। আজকে স্বাধীনতার এত বছর, 80 বছর প্রায় হতে চলল, এত বছরেও কিন্তু তাদের একটা বড় সেকশন যে তিমিরে ছিল সেই তিমিরেই সংরক্ষণের আওতায় পড়ে শুধুমাত্র বড়লোক আদিবাসী বা কিছু আদিবাসী সন্তান তারা চাকরিতে সুযোগ পাচ্ছে, বাকিরা পাচ্ছে না, খেতে পাচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি তুলে ধরবো এখানে কারুর ইন্টারভিউ এবং পড়া বক্তব্য, যে এর বিরোধিতা করলেই আপনি যদি মাওবাদীদের সাথে যুক্ত নাও হন, যেটা হিমাংশু কুমার যুক্ত ছিল না, সেরকম ঠিক এইভাবে সোনি সরিও যুক্ত ছিল না। ছত্তিশগড়ের এই আদিবাসী রমণী, যিনি মূলত কংগ্রেস পরিবারের মহিলা, তার বাড়ি মাওবাদীরা লুট করেছিল, তার বাবাকে গুলি করেছিল, তারপর তাকে ফলস মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়, বিজেপি সরকারের পুলিশ করে, এবং তাকে জেলে ঢোকানো হয়, অকথ্য অত্যাচার করা হয়। এবং অকথ্য অত্যাচার করার সময় তার জনিপথে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ইউ ক্যান বিলিভ ইট। অঙ্কিত গর্গ বলে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, আইএস অফিসার, তিনি আরো 3 জনকে দিয়ে এই অমানসিক
ভয়ঙ্কর কাজটা করেছিলেন এবং পরবর্তীকালে তার চিকিৎসা হয় কলকাতা মেডিকেল কলেজে। এই নিয়ে বিস্তারিত মামলা হয়েছে। আপনাদের মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই যে রুনু গুহ নিয়োগী বনাম অর্চনা গুহর মামলা। আমরা এখানকার নকশাল আন্দোলনে একই জিনিস দেখেছিলাম ওই সময় ৭৪ সালে ৭৫ সালে, যেটা দীর্ঘ মামলা হয়েছিল। পরে আমি রুনুবাবুকে একাধিকবার লালবাজারে দেখেছি, খুব ঘোরাফেরা করতেন, জ্যোতিবাবুরও খুব স্নেহধন্য ছিলেন, কিন্তু আমার ঘৃণা লাগতো লোকটাকে দেখে। উনি পার্ক স্ট্রিটে তার বাড়ি ছিল, ওখানে একজন মহিলাও ছিলেন, সমস্ত রকম জীবনযাপন করেছেন। রুনু গুহ নিয়োগীর ওপর যা শাস্তির খাড়া নামানোর কথা সরকার বলেছিল তা নামানো হয়নি। অঙ্কিত গর্গ পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার। আমি সম্প্রতি এই যখন অপারেশন কাগার হচ্ছে তখন ফ্রন্টলাইন কাগজে একটি মীনা কন্ডাস্বামী, যিনি একজন লেখিকা, একটি সাক্ষাৎকার নেন এই শনিশরীর সাক্ষাৎকারের কিছু অংশ নাগরিক বলে একটি পত্রিকায় বাংলায় অনুবাদ করে প্রকাশ হয়েছে। আমি শুধু ওই অংশগুলোই পড়ে শোনাবো যে মূল জায়গায়, মূল যে অত্যাচারের কাহিনী, সেইটা কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম কথা, শনিশরীর আগেকার অংশগুলো আমি আগেই আপনাদের বলেছি। মীনা কন্ডাস্বামী প্রশ্ন করছেন যে আমার প্রথম প্রশ্ন, ক্রমবর্ধমান কর্মী গ্রেপ্তারের সম্পর্কে মূলবাসী বাঁচাও মঞ্চের সাবেক প্রধান রঘু মিডিয়ামির গ্রেপ্তার হয়েছে। গত বছর কর্মী নেত্রী সুনিতা পোট্টাম গ্রেপ্তার হন। 2024 সালের নভেম্বর মাসে ছত্তিশগড় সরকার এই মূলবাসী বাঁচাও মঞ্চকে নিষিদ্ধ করে। কি ভাবছেন? শনিশরী, প্রতিদিন 5 থেকে 10 জন আদিবাসী গ্রেপ্তার হয়, ভুরো এনকাউন্টার হয়। এর মূল লক্ষ্য হলো আদিবাসীদের জীবন শেষ করে দেওয়া। যেই বস্তার অঞ্চলে প্রতিবাদ করে, সে এমবিএম হোক বা শনিশরী হোক বা হিডমে, তাকে নকশাল আখ্যা দিয়ে নির্মূল করা হয়। একই ঘটনা ঘটেছে সুনিতার ক্ষেত্রেও। সুনিতার জন্মস্থান বিজাপুর জেলার গঙ্গালুর, এবং আদিবাসীদের এই যে জমি দখল আন্দোলন, যে আদিবাসীদের জমির অধিকার নিয়ে প্রতিষ্ঠা করেছে ভারত সরকার আইনগতভাবে, সেই ক্ষেত্রে বনাঞ্চল থেকে উচ্ছেদ করা, খনিজ সমৃদ্ধ পাহাড়গুলোকে বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই নকশাল বলে একটি শব্দ তকমা দিয়ে দেওয়া হয়। প্রকৃত লড়াইটা বনাঞ্চলে বসবাসকারী আদিবাসীদের বিরুদ্ধে, যারা রাষ্ট্রের এই সমস্ত নাম করে সরকারি সম্পদ বড় বড় কোম্পানিকে তুলে দিতে চায়। বিস্তারিত ইন্টারভিউ, আমি ইন্টারভিউ আর একটা জায়গায় পড়ছি। শনিশরী বলছেন এত সামরিকরণের মধ্যেও গুলিবর্ষণ কিন্তু বন্ধ হয়নি। এই ইন্টারভিউটা চলেছে যখন অপারেশন কাগার শুরু হয়েছে, তারপরে যদি সত্যি অমিত শাহ এবং কেন্দ্র সরকার মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাহলে নিরীহ আদিবাসীদের হত্যা না করে, জঙ্গল পাহাড় ধ্বংস না করে, পরিবেশের কোনো ক্ষতি না করে তারা করুক না। এখন পাহাড় জ্বলছে, নদীগুলো ধ্বংস হচ্ছে, আদিবাসী শিশুদের হত্যা করা হচ্ছে, তারা বলছে মাওবাদীদের নির্মূল করছে, কিন্তু বাস্তবে নির্মূল করা হচ্ছে আদিবাসীদের, মাওবাদীদের নয়। সাক্ষাৎকারের আরেকটি অংশ আপনাদের পড়ে শোনাই। শনি বলছেন, আমি সেই রাতটা কাটাচ্ছিলাম শিলগড়ের ওপারে এক গ্রামে। রাত 1টার দিকে বোমার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমার সঙ্গে ছিলেন এক গর্ভবতী নারী। তিনি বললেন এই ধরনের বিস্ফোরণ তো এখানে প্রতিদিনের ঘটনা, এমনকি তাঁর গর্ভস্থ সন্তানও এই আওয়াজে কেঁপে ওঠে। তিনি আমাকে তার পেটের ওপর হাত রাখতে বললেন, তাহলে আমি টের পাবো সন্তানটি কিভাবে ছটফট করছে। পরিবেশ ও জমির ওপর সেই বোমাবর্ষণের প্রভাব ও ছবির ভিডিও আমার কাছে আছে। শুধু মানুষ নয়, এইভাবে পরিবেশকেও হত্যা করা হচ্ছে। ওই যে আজকে আপনারা দেখতে পেলেন, আজকেই সরকারি নোটিশ দেওয়া হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে 1,27,000 গাছ কেটে ফেলা হবে। হ্যাঁ, এই ক্লাইমেট চেঞ্জের সময়, এই আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তার আগে সরকারিভাবে আজকে জানিয়ে দেওয়া হয়েছে। আসলে এই আদা সেনা ছড়াছড়ি এই কারণে। শুনিয়ে বলছেন যে দেশের মানুষদের হত্যা করে সাউন্ড বক্স বাজিয়ে আদা সেনারা নাচছে, উৎসব করছে, কারণ তারা মাথার দামের ভিত্তিতে প্রচুর টাকা পাচ্ছে।
এই নাচ বা উৎসব কি দেশের মানুষের খুন করে করা যায়? এটা নিয়ে আপনি বলতে পারেন যে মাওবাদীরাও হত্যা করছে। এইবার একটা অন্য জায়গায় আসি। শনিশ্বরী বলছেন যে ভারতে সাধারণভাবে মনে করা হয় সেনা দেশ রক্ষার কাজ করে, অথচ এখানে সেনারাই আমাদের দেশের মানুষদের হত্যা করছে আর তা উদযাপন করছে। কিন্তু এই খবর বস্তারের বাইরের মানুষ জানতেই পারছে না। আর শুধু হত্যা নয়, নারী ও শিশুরাও তো হামলার শিকার হচ্ছেন, তাই না? আপনি যদি তাদের ট্রিটমেন্ট করেন তাহলে বিনায়ক সেনের মতো মাওবাদী আখ্যা দিয়ে আপনাকে জেলে ভরে দেওয়া হবে। শিশুরাও গুলির শিকার হচ্ছে, শনিশ্বরী বলছেন। ইন্দ্রাবতী নদীর এলাকার 4টি শিশু গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের কাছে তা প্রমাণ আছে। একটি শিশুর বয়স ছিল আনুমানিক 1 বছর, মায়ের বুকে দুধ খাচ্ছিল সে তখনও। আধা সামরিক বাহিনী যখন গ্রামে পৌঁছায় তখন শিশুটিকে নিয়ে সৈন্যরা অন্য এক গ্রামে নিয়ে গিয়ে সেখানকার মানুষের হাতে তুলে দেয়। তারপর আমি একটি ফোন পাই, একটি শিশু ছটফট করছে, তার মাকে খুঁজছে, কারণ তার বুকে দুধ চাই। আমরা সেই শিশুদের সঙ্গে দেখা করি, ওদের ক্ষতবিক্ষত ঘায়ে পোকা ধরে গেছে। আধা সামরিক বাহিনী যখন এনকাউন্টার করে শিশু মারে তখন তাদের মৃতদেহ ক্যাম্পে আনে না, কারণ এদের শরীরে গুলি রাখলে কোনো টাকার দাম পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, নারী, শিশু বা বৃদ্ধদের গায়ে ভুল করে গুলি লাগলেও কেন তার তদন্ত হবে না? কেন প্রশ্ন তোলা যাবে না? ওরা শিশু মরতে ফেলে রেখে যায়, আর এই সব খবর চুপচাপ চাপা পড়ে যায় ক্রস ফায়ারের মধ্যে। সমস্যা হলো এই শিশুরা আদিবাসী, তাই ওদের মৃত্যুর কারোর গায়ে লাগে না, ওদের জীবন যেমন মূল্যহীন। আইন অনুযায়ী একটা স্পষ্ট নিয়ম আছে, যদি কোনো পুলিশ সদস্য কোনো মহিলার বাড়িতে প্রবেশ করে তবে তাকে স্পর্শ করার ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হয়, কিন্তু এখানে সেসব নিয়ম মানা হয় না। শনিশ্বরী বলছেন, সকাল সকাল আধা সামরিক বাহিনী গ্রামের ঘরে ঘরে ঢুকে পড়ে, যখন মহিলারা ধান ঝাড়ছেন, কাপড় কাচ্ছেন কিংবা ঘরের কাজে ব্যস্ত আছেন। ওরা মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেয়, শাড়ি খুলে ফেলে, নিগ্রহ করে, ধর্ষণের চেষ্টা করে। এমন অজস্র ঘটনা ঘটেছে। সুধার ঘটনা দেখুন, তাকে আধা সামরিক বাহিনী তার নিজের ঘর থেকে তুলে নিয়ে যায়। গ্রামের অন্য মহিলারা কাঁদতে কাঁদতে তাদের অনুরোধ করেন, যদি অপরাধ করে থাকে তবে মামলা করুন, কিন্তু দয়া করে ওকে নিয়ে যাবেন না। কিন্তু তারা কিছুই শোনেনি। তাকে বাড়ির খুব কাছের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে বারংবার ধর্ষণ করে যাওয়া হয়। একটা গুলিও ছোড়া হয়নি। যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তখন বলা হলো একজন নকশালকে এনকাউন্টার করা হয়েছে। ওর দেহটি দান্তেওয়াড়ার হাসপাতালে আনা হয়। আমাকে বলা হলো তাকে গুলি করে মারা হয়েছে। আমি কর্তব্যরত চিকিৎসককে বললাম দেহটা দেখতে চাই। দেখলাম দেহের কোথাও একটাও গুলির চিহ্ন নেই। বস্তারের মহিলারা আমাকে বলেন, শনি দিদি, আমরা মরার ভয় করি না, আমাদের উপর গুলি চালাও, আমরা প্রস্তুত, কিন্তু আমাদের ধর্ষণ করো না। আমরা মরতে রাজি আছি, কিন্তু ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে রাজি নই, কারণ এখানে ধর্ষণই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। নারীদের জীবন্ত অবস্থায় নির্যাতন করা হয়, নিগ্রহ করা হয়, আঁচড়ানো হয়, ধর্ষণ করা হয়, তারপর গুলি করে হত্যা করা হয়। আমি কত নারীর ফুলে ওঠা ও ক্ষতবিক্ষত গোপনাঙ্গ দেখেছি, কত নারীর জখম ও ফুলে ওঠা উরু দেখেছি। এই ঘটনা প্রতিদিন ঘটে বস্তারে, কিন্তু এসব কথা কেউ মুখ খুলে বললে তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়। মানুষকে নির্মমভাবে পেটানো হয়, তাদের অঙ্গচ্ছেদ করা হয়। এক নারী আমাকে বলেছিলেন জীবন্ত অবস্থায় তার স্বামী, ছেলে, ভাই, তাদের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। এখানে নারী, শিশু, ভাই, পিতা, জঙ্গল, পশু, পাখি কিছুই নিরাপদ নয়। কেন তাহলে তারা এই বিরোধিতা করছেন? এই যে বড় বড় কোম্পানিগুলো, শনিশ্বরীর বয়ানেই বলছি, যা ফ্রন্টলাইনে প্রকাশিত হয়েছে, খনিজ পদার্থ সমৃদ্ধ পাহাড়গুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য বড় বড় রাস্তা হচ্ছে, আর এই খনিজ পদার্থগুলোকে গ্রামসভার অনুমতি না নিয়েই তুলে দেওয়া হবে। আমরা, শনিশ্বরী বলছেন, আমরা কোম্পানির বিরোধিতা করি। যেমন ধরুন এনএমডিসি, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটি একটি সরকার অধিগৃহীত সংস্থা। গত 75 বছরের বেশি সময় ধরে এই এলাকায় খনন চালিয়ে আসছে। আমরা ভেবেছিলাম এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো হবে, আমাদের লোকেরা চাকরি পাবে, হাসপাতাল, স্কুল হবে,
সকলের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আজকে পাহাড়গুলো ফোঁপড়া হয়ে গেছে, কিন্তু যারা সেই পাহাড়ের নিচে বাস করেন তাদের লাল বিষাক্ত জল খেতে হচ্ছে, যেটা বেরিয়ে আসছে লোহার খনির কারণে। শিশুরা মারা যাচ্ছে, কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ আজ কোনো রকমে বন থেকে আনা টুকিটাকি জিনিস বিক্রি করে বেঁচে আছে। খনি শিল্প যদি এমনটাই করে তাহলে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না? কেন করবে না বলুন তো? পিডিয়াতে তো কোনো স্কুল নেই, ওরা বলে মাওবাদীরা স্কুল বানাতে দিচ্ছে না। কোনো হাসপাতাল নেই, ওরা বলে মাওবাদীরা হাসপাতাল বানাতে দিচ্ছে না। লোকেদের জমি শংসাপত্র নেই, ওরা বলবে এটাও মাওবাদীরা সেই শংসাপত্র দিতে দিচ্ছে না। অঙ্গনওয়াড়ি নেই, সেটাও মাওবাদীরা করতে দিচ্ছে না। কোনো রাস্তায় গ্রামে বিদ্যুৎ নেই, ওটাও বলে মাওবাদীরা দিচ্ছে না। গ্রামের সব রাস্তা বাঁধাতে হবে, শনি শনির দাবি তুলছে। বিদ্যুতের সংযোগ থাকবে, হাসপাতাল থাকবে, পানীয় জল সরবরাহ ব্যবস্থা থাকবে, থাকবে শিশুদের সব রকম সুযোগ সুবিধে। উন্নয়নের এটাই হলো সূচনা বিন্দু। এগুলি সব হওয়ার পরেই কেবলমাত্র বড় সড়কের কথা ভাবা যেতে পারে। কিন্তু বড় সড়ক কেন হচ্ছে জানেন? আদানির জন্য। আর ওরা কেবল বড় সড়কের কথা বলে। শনি শনি বলছেন, যখন মুকেশ চন্দ্রাকারের মতো সাংবাদিক রাস্তার ইস্যু তুলেছিলেন তখন তাকে খুন করা হলো, তাকে কি আপনি উন্নয়ন বিরোধী বলবেন? যারা সত্যি কথা বলে তাদের চুপ করিয়ে দেওয়া হয়। মুকেশ কেবলমাত্র সত্যিটা সামনে এনেছিল। বস্তুত এই জল জঙ্গল জমির লড়াইটা এমন একটা জায়গায় গেছে যে নকশালবাদ কি হবে, তাদের নেতা কে হবে, কিভাবে কোন প্রকারে দাঁড়াবে, সেটা কিন্তু বড় কথা নয়। আজকে মধ্যপ্রদেশের যিনি কংগ্রেসের সভাপতি তিনিও একই কথা বলছেন। আমরা প্রথমে ভেবেছিলাম নকশালবাদ নির্মূল হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জমিটা অ্যাকচুয়ালি তুলে দেওয়া হবে বড় বড় কোম্পানিতে। এই জল জঙ্গলের জমির লড়াই যতক্ষণ থাকবে, আদিবাসীদের ওপর শোষণ যতক্ষণ থাকবে, কোনো না কোনো বাদ ততক্ষণ থেকেই যাবে, লড়াই ততক্ষণ থেকেই যাবে। সুতরাং অমিত শাহ, নরেন্দ্র মোদী বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই তারা টার্গেট ডেট দিতে পারেন। চিদম্বরমও একসময় অপারেশন গ্রিন হান্ট করেছিলেন ঠিক একইভাবে, কিন্তু মূল সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। মূল সমস্যার সমাধান এই কারণেই হচ্ছে না, যাদের হাতে জল জঙ্গল জমির অধিকার 2006 সালের আইনে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে কিন্তু আমরা জল জঙ্গল জমির অধিকার দিচ্ছি না। অধিকার দিচ্ছি কার হাতে? বড় বড় কোম্পানির হাতে। তারা সেখান থেকে তুলে খনিজ পদার্থ করবে, দেশের বড় বড় শহর হবে, নগর হবে, নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে, এবং তারা সরকারকে টাকা দেবে। কিন্তু আদিবাসীদের গ্রামকে গ্রাম খালি করে চলে যেতে হবে। হয়তো সেই একই প্রশ্ন আমাদের দেউচা পাচামির ক্ষেত্রেও আগামী দিনকে উঠতে চলেছে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।